শিক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগতম। আমাদের আজকের লেসনটি হচ্ছে আমার আগের ক্লিপটির দ্বিতীয় পর্ব। আগের ক্লিপটিতে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কেমন করে আমরা 20টি সেন্টেন্স প্র্যাকটিসের মাধ্যমে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সটির সমাধান করতে পারি, পরিবর্তনের সমাধান করতে পারি। তো আমি আগের ক্লিপে 10টি বাক্য দেখিয়েছি, বাকি 10টা আমি আজকে দেখাবো। তো তোমরা যারা আগের ক্লিপটি মিস করেছো, অর্থাৎ আগের ক্লিপটি দেখো নাই, তাদের জন্য আমি আজকের এই ক্লিপের শেষ অংশে গিয়ে আগের ভিডিওটির আমি লিংক দিয়ে দেবো, তোমরা সেইখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করে দিই আমাদের আজকের লেসন। সেন্টেন্স নাম্বার 11। আগে 10টি করিয়েছি, আজকে 11 থেকে শুরু করব আমরা। কম্পাউন্ড সেন্টেন্স। আমি আগেই বলেছিলাম, আগের ক্লিপে বলেছিলাম, আজকে আরও একবার বলে রাখি, আমরা যখন কোনো একটি সেন্টেন্সকে অপর একটি সেন্টেন্সে অপর একটি প্যাটার্নে পরিবর্তন করতে যাব, তখন প্রদত্ত সেন্টেন্সের মাঝে এক বা একাধিক হিন্টস ওয়ার্ড থাকে, যেটির শর্ত মেনে, যেটির সঙ্গে হিসাব করে আমরা পরের সেন্টেন্সটি লিখে থাকি। তো খেয়াল করি, এই সেন্টেন্সটি যোগ করা আছে অ্যান্ড দিয়ে, এটা একটি কম্পাউন্ড সেন্টেন্স, এটা একটি কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ এই কনজাংশন দিয়ে এই কম্পাউন্ড সেন্টেন্সটিকে যোগ করা হয়েছে। এটিকে আমরা করব সিম্পল। এবার নিয়মটি বলি, অ্যান্ডযুক্ত কোনো কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা যখন সিম্পল করব, প্রথম ঘটমান ভার্বটিকে আমরা আইএনজি করে দেব। এই ভার্বটি আমাদের প্রথম ঘটমান। কেন? হি woke up, তিনি জাগলেন, অ্যান্ড সো এবং দেখলেন, যা দেখলেন সব এখানে লেখা আছে। তাহলে এটি হচ্ছে আমাদের প্রথম ঘটমান কাজ। এই ভার্বটিকে আমরা আইএনজি করে দেব। তো আমরা শুরু করি। ওয়েকিং, ওক ভার্বের আইএনজি ফর্ম বা পার্টিসিপল ফর্ম ওয়েকিং লিখলাম। এটি গ্রুপ ভার্ব আপ, এখানে আমরা যোগ করে দেবো, অর্থাৎ ভার্বের পরে যে শব্দগুলো থাকবে সেগুলো আমরা লিখব। লিখে দেওয়ার পরে আমরা এই শব্দটি তুলে দেব। খেয়াল করি, এই যে ওক ভার্বের আগে যে সাবজেক্টটি ছিল সেটি কিন্তু আমরা এখানে লিখি নাই, সেটি আমরা লিখব দ্বিতীয় অংশের একেবারে শুরুতে। তো এই যে অ্যান্ডটি আমরা তুলে দিয়ে আমরা এইখানে লিখব হি, এই যে সাবজেক্টটি আমরা বসিয়ে দিলাম। এবার বাকি অংশ কপি পেস্ট করব, অর্থাৎ নকল করে করে লিখে দেব। তো আমি লিখলাম, সো অ্যান অ্যাঞ্জেল রাইটিং দ্য নেমস অফ দ্য beloved পিপল অফ গড। আশা করি সবাই বুঝতে পেরেছি, একেবারে সহজ। নাও সেন্টেন্স নাম্বার 12। কম্পাউন্ড। হি ওয়াজ ইল অ্যান্ড কুড নট গো টু স্কুল। এটি আগের সেন্টেন্স, তবে এই সেন্টেন্সটি দেখানোর কারণ একটি আছে। একই নিয়ম কেন আমি দুইবার দেখাচ্ছি? এইমাত্র যেটি বললাম এটিও সেই সেন্টেন্স। তো কেন আমি এটি আবার দেখাচ্ছি আমরা আলোচনা করলে বুঝতে পারবো। অ্যান্ড যুক্ত সেন্টেন্স, কি বলেছিলাম? ভার্ব আইএনজি দিয়ে শুরু করব, এই আমাদের ভার্ব। তো এই ভার্বটিকে আমরা আইএনজি করব। ওয়াজ ভার্বকে আইএনজি করলে আমরা তো ওয়াজিং লিখতে পারবো না। আমরা কোনো ভার্বের আইএনজি ফর্ম লিখতে গেলে ওই ভার্বটির যে বেস ফর্ম থাকে তার শেষে আইএনজি যোগ করি। তো ওয়াজের বেস ফর্মটা কি? বি। বিয়ের শেষে কি যোগ করব? আইএনজি লিখলাম আমরা, বিং। এই যে বিয়ের শেষে আইএনজি যোগ করেছি। তো প্রথম অংশের আর একটি শব্দ রয়ে গেছে, আমরা সেটি বসিয়ে দেবো। দিলাম বসিয়ে, তাহলে প্রথম অংশের কাজ শেষ। হিটা কিন্তু আমরা লিখি নাই, একটু আগের স্লাইডে দেখিয়েছি, হিটা যাবে দ্বিতীয় অংশের শুরুতে। অ্যান্ড থাকবে না, কারণ এটি কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করেছে। সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন লাগে না, অতএব অ্যান্ড বাদ। এবার আমি এই দ্বিতীয় অংশের শুরুতে এই সাবজেক্টটাকে বসিয়ে দেব, বসিয়ে দিলাম হি। বসিয়ে দেওয়ার পরে এই অংশ সবটুকু আমি কপি করব, আমি তাই করেছি, কোনো পরিবর্তন না করে। আশা করি ধরতে পেরেছি। তো কেন আমি এই সেন্টেন্সটি আবার দেখাচ্ছি বলেছিলাম। এবার আমি এটির একটি অথবা দেখাবো, অর। অথবাতে এবার দু একটা কথা বলে নিই। অ্যান্ডযুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি দ্বিতীয় অংশের কারণ হয়ে থাকে, কেমন করে বুঝিয়ে দিই। হি ওয়াজ ইল, সে ছিল অসুস্থ, অ্যান্ড কুড নট গো টু স্কুল, এবং স্কুলে যেতে পারেনি। স্কুলে যেতে পারেনি কারণটা কি? কারণ সে ছিল অসুস্থ। তার অর্থ হচ্ছে এই সেন্টেন্সের কারণ হচ্ছে এই সেন্টেন্সটি। তো যদি অ্যান্ড দিয়ে যুক্ত হওয়া সেন্টেন্সের প্রথম অংশটি দ্বিতীয় অংশের কারণ হয়ে থাকে, তখন সরাসরি সেই সেন্টেন্সকে আমরা সিম্পল করতে চাইলে এইখানে আমরা বিকজ অফ দিয়ে শুরু করতে পারবো। আমি লিখলাম বিকজ অফ। বিকজ অফ লেখার পরে এবার আমি এই সাবজেক্টটির পসেসিভ ফর্ম লিখব। আমরা জানি বিকজ অফ এবং ইনস্পাইট অফ, ডেসপাইটের পরে সর্বদাই এই সাবজেক্টের পসেসিভ ফর্ম বসে। তো হিয়ের পসেসিভ ফর্ম কি? আগের ক্লিপ যারা দেখেছো তারা বলতে পারবে। হিয়ের পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। আরও দু একটি পসেসিভ ফর্মে বলি। শি থাকলে আমি এখানে হার লিখতাম, উই থাকলে আওয়ার লিখতাম, দেই থাকলে
দেয়ার লিখতাম, আশা করি ধরতে পারছি। এবার আমি ভার্বটির আইএনজি লিখে দেবো। তো এটির আইএনজি আমি আগের বাক্যে শিখেছি, আমি লিখে দিলাম বিং। লিখে দেওয়ার পরে এই বাক্যের আরেকটু অংশ আছে, সেটুকু হচ্ছে ইল, আমি সেটুকুও লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এবার দ্বিতীয় অংশে কী লিখেছিলাম, শুরুতে একটি সাবজেক্ট লিখেছিলাম, অর্থাৎ এই সাবজেক্টটিকে লিখেছিলাম, আমি সেটি লিখে দেবো হি, এবং বাকি অংশ কপি পেস্ট করব। এই যে কুড নট গো টু স্কুল, এই সেন্টেন্সটির আরও একটি নিয়ম আছে, আমি সেটিও দেখাবো। আরেকটি অথবা একইভাবে আমরা এই সেন্টেন্সটি বিকজ অফ দিয়ে শুরু করব, যেহেতু এই সেন্টেন্সটি এই সেন্টেন্সের কারণ। বিকজ অফ দিয়ে শুরু করার পরে এই সাবজেক্টটি আমি কি বানাবো, পসেসিভ বানাবো, এই যে এখানে বানিয়েছি। তো এই দ্বিতীয় নিয়মটিতে আমি পসেসিভ বানানোর পরে এই ভার্বটিকে আইএনজি লিখেছিলাম, এবার আমি আইএনজি ফর্মে ভার্বটি লিখব না, তো ভার্বটি পুরো বাদ দিয়ে দেব। তো ভার্বটিকে যখন আমি পুরো বাদ দিয়ে দেব, তখন এই যে গুণবাচক শব্দটি, এই অ্যাডজেক্টিভটিকে নাউন বানাইতে হবে। তো ইলের নাউন ফর্ম হচ্ছে ইলনেস। খেয়াল করলাম, যদি আমি এই ভার্বটাকে এই যে বিং এখানে সরাসরি বাদ দিতে চাই, তাহলে এই গুণবাচক শব্দটা নাউন ফর্ম আমাকে লিখতে হবে, তাই লিখেছি। লেখার পরে কী করব, দ্বিতীয় অংশের শুরুতে যেন কি লিখবো, একটি সাবজেক্ট লিখে দেবো। সাবজেক্ট লিখে দেওয়ার পরে এটুকু কপি করব। তো আমি লিখলাম হি কুড নট গো টু স্কুল। এই সেন্টেন্সটির অসুবিধা হচ্ছে, আমি যদি ভার্ব আইএনজিটি বাদ দিতে চাই, তাহলে কিন্তু এই গুণবাচক শব্দটিকে আমাকে নাউন বানাতে জানতে হবে। ইল সহজে আমরা বলতে পেরেছি ইলনেস, কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের নাউন ফর্ম জানা খুবই কঠিন। সর্বোপরি অ্যাবাবল আমরা যেটা শিখব সেটি হচ্ছে এই 1 নম্বর নিয়মটি আমরা খুব ভালো করে শিখে রাখবো। আমাদের সবার জানার জন্য আমি 3টা নিয়মই এখানে আলাপ করেছি। নাও লেটস গো টু দ্য সেন্টেন্স নাম্বার 13। সিম্পল, সেলিং দিস ম্যাঙ্গোস পিপল আর্ন আ লট অফ মানি। আম বিক্রি করে, এই আম বিক্রি করে পিপল আর্ন আ লট অফ মানি, লোকেরা অনেক টাকা উপার্জন করে। ভেরি গুড, আমরা কি করব, কম্পাউন্ড। এইমাত্র আমরা দেখলাম অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা যখন সিম্পল করলাম, তখন ভার্বের আইএনজি দিয়ে শুরু করেছিলাম। তো এবার ভার্বের আইএনজি দিয়ে শুরু হয়েছে, তাহলে এই সেন্টেন্সটিকে আমরা কম্পাউন্ড করতে গিয়ে এই সেন্টেন্সের মাঝে একটি অ্যান্ড ব্যবহার করব, এবং এই যে ভার্ব আইএনজি তার আগে এই সাবজেক্টটিকে আমরা এখানে নিয়ে আসব। তো আমরা শুরু করে দিই। তো এই সাবজেক্টটিকে আমরা ভার্ব আইএনজির আগে আনব, তাহলে আমরা কি লিখব, পিপল লিখলাম। এই সাবজেক্টটি আমরা লিখেছি। এই ভার্বটি আছে ভার্বের প্রেজেন্ট ফর্মে, আমি এই যে ভার্বের আইএনজি এটিকেও ভার্বের প্রেজেন্ট ফর্ম বানিয়ে দেব। এটি যদি পাস্ট ফর্মে থাকতো, আমি এই ভার্বটিকে পাস্ট টেন্সে বানাইতাম। যেহেতু এটি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই এই ভার্বটিকে আমি প্রেজেন্ট রূপে লিখব। লিখলাম সেল। তারপরে কি করব, প্রথম অংশের সবটুকু বসিয়ে দেবো। কয়টা শব্দ আছে, 2টা। আমি দিস ম্যাঙ্গোজ বসিয়ে দিলাম। এখানে 2000 শব্দ থাকলে আমি 2000 শব্দই লিখে দিতাম। এবার কি করব, দ্বিতীয় অংশটাকে কপি করব, একেবারেই বসিয়ে দেবো। কিন্তু যেহেতু আমরা সেন্টেন্সটাকে কম্পাউন্ড করছি, তাহলে একটা কনজাংশন আমাদের লাগবে। তো আইএনজি যুক্ত ভার্বের আইএনজি ভার্ব দিয়ে শুরু হওয়া সিম্পল সেন্টেন্সটিকে কমপ্লেক্স করতে গেলে আমরা অ্যান্ড লিখব। এই আমরা অ্যান্ড লিখলাম। আর একটু আগে দেখিয়েছি অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা সিম্পল করতে গেলে ভার্বের আইএনজি দিয়ে শুরু করব। আশা করি মনে পড়ছে। এইবার অ্যান্ড লেখার পরে বলেছিলাম এই সেন্টেন্সটা হুবহু কপি করব, কিন্তু আমরা এই সাবজেক্টটি কি লিখতে পারবো? উত্তর হচ্ছে পারবো না। কেন পারবো না? অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের উভয় অংশের সাবজেক্ট যদি একই ব্যক্তিবস্তু হয়, দ্বিতীয়বার আমরা সাবজেক্ট লিখব না, তাহলে আমরা পিপল লিখব না। কি করব, বাকি অংশটুকু বসিয়ে দেবো। লিখলাম আর্ন আ লট অফ মানি। আশা করি একেবারে জলের মতো পরিষ্কার। নাও লেটস গো টু দ্য সেন্টেন্স নাম্বার 14। সিম্পল, রিপন গোজ টু দ্য রিভার টু ক্যাচ ফিশ। নিশ্চয়ই আমাদের মনে আছে যে প্রত্যেকটি সেন্টেন্সের মাঝে এক বা একাধিক হিন্টস ওয়ার্ড থাকে, যেটিকে লক্ষ্য করে, যেটিকে টার্গেট করে আমরা অপর সেন্টেন্সটিকে তৈরি করব। তো এই সেন্টেন্সটি সিম্পল করতে হবে কমপ্লেক্স। এই সেন্টেন্স টার্গেট ওয়ার্ডস হচ্ছে টু ক্যাচ। কেমন করে একটু বুঝিয়ে দিই। রিপন গোজ টু দ্য রিভার। রিপন নদীতে যায়। প্রশ্ন হচ্ছে কেন যায়? টু ক্যাচ ফিশ, মাছ ধরতে।
এই টু যুক্ত ভার্বটি এই অংশের কারণ, অর্থাৎ নদীতে রিপন যায় কি জন্য যায়? মাছ ধরতে, অর্থাৎ টু যুক্ত ভার্বটি উদ্দেশ্য প্রকাশ করেছে। যখন টু যুক্ত ভার্ব উদ্দেশ্য প্রকাশ করবে সেই জাতীয় সেন্টেন্সকে আমরা যদি কমপ্লেক্স করতে চাই এই অংশের কোনো পরিবর্তন করব না, অর্থাৎ টু যুক্ত ভার্বের আগ পর্যন্ত আমরা লিখে নেব। তো আমরা লিখলাম রিপন গোস টু দ্য রিভার। এইবার লক্ষ্য করতে হবে, খুব ভালো করে খেয়াল করবে যে আমি কি পরিবর্তন করছি। এই টু এর পরিবর্তে আমি লিখব সো দ্যাট, লিখেছি। যেহেতু এটি কমপ্লেক্স সেন্টেন্স তাই এইখানে যেমন রিপন বসেছে সাবজেক্ট, এখানেও একটি সাবজেক্ট থাকতে হবে। দ্বিতীয় অংশের সাবজেক্ট আমরা কখন লিখি নাই? যখন সেন্টেন্সটি কম্পাউন্ড ছিল এবং উভয় অংশের সাবজেক্ট ছিল একই ব্যক্তিবস্তু। তো এবার আমাদের এটি কমপ্লেক্স সেন্টেন্স, উভয় অংশের সাবজেক্ট একই ব্যক্তি হোক আর আলাদা আলাদা ব্যক্তি হোক, উভয় অংশের সাবজেক্ট থাকতে হবে। অর্থাৎ এই রিপন এইখানে আবার যাবে, তো আমরা রিপনকে এখানে নিয়ে গেলাম। হি লিখলাম কেন? আশা করি সবাই জানি। রিপন একবার বলেছি, এবার তার পরিবর্তে প্রোনাউনটা বলেছি, এটুকুই পার্থক্য। তাহলে আমরা টু এর পরিবর্তে প্রথমে লিখেছি সো দ্যাট, লেখবার পরে আমরা এই সাবজেক্টটিকে বসিয়ে দিয়েছি। এবার একটি শব্দ আমরা কমন নেব, সেই শব্দটা হচ্ছে ক্যান অথবা কুড। আমি কি নিয়েছি? ক্যান নিয়েছি। কুড নেব কখন? যদি এই ভার্বটা পাস্ট টেন্সে থাকে। যদি এই ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে আমি এখানে লিখব কুড, কিন্তু আমার এই ভার্বটি তো পাস্ট টেন্সে নেই, আছে প্রেজেন্ট টেন্সে, তাই আমি লিখেছি ক্যান। আশা করি সবাই বুঝতে পেরেছো। ক্যান লিখবার পরে এই টু এর কাজটুকু শেষ। টু এর পরিবর্তে আমরা 1 2 3 4টি, টু এর স্থলে আমরা 4টি শব্দ লিখে ফেলেছি। এবং কোনটি কী হিসাবে লিখেছি? টু এর পরিবর্তে সো দ্যাট লিখেছি। এই সাবজেক্টটিকে এইখানে এনেছি, একটি শব্দ কমন নিয়েছি, সেটি ক্যানও হইতে পারে কুডও হইতে পারে। এবার আমরা এই ভার্বটিকে সবটুকু বসিয়ে দেবো। এখানে দুইটা শব্দ আছে, আমি দুইটাই লিখলাম ক্যাচ ফিশ। এখানে 2 কোটি শব্দ থাকলে আমি সব 2 কোটি শব্দ এখানে লিখে দিতাম। ওকে, থ্যাংক ইউ। নেক্সট লেটস গো টু দ্য সেন্টেন্স নাম্বার 15। সিম্পল। উইমেন ফাইন্ড ইট টু ডিফিকাল্ট টু গেট অন আ বাস। মহিলারা বাসে উঠতে খুবই প্রতিকূলতার অর্থাৎ খুবই কঠিন অবস্থার সম্মুখীন হয়। অর্থাৎ মহিলারা খুব সহজে বাসে উঠতে পারে না। মাথায় রাখবো এইটি একটি সিম্পল সেন্টেন্স, এইটাকে আমরা কম্পাউন্ড করব। এই সিম্পল সেন্টেন্সের মধ্যে দুটি হিন্টস ওয়ার্ড আছে, অর্থাৎ টু ডট ডট টু। কোনো সিম্পল সেন্টেন্সে যখন TOO অর্থাৎ এটি একটি অ্যাডভার্বিয়াল টু এবং এটি হচ্ছে ইনফিনিটিভ সাইন টু, এই যে মেন ভার্বের আগে বসেছে। এই দুই টু এর ব্যবহার থাকলে তাকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে চাই আমরা এই টু এর পরিবর্তে লিখব ভেরি, এই টু এর পরিবর্তে লিখব অ্যান্ড। আরও কিছু পরিবর্তন হবে, সেটুকু আমি সেন্টেন্সটি লিখতে লিখতে দেখিয়ে দেবো। তো আমরা লিখতে শুরু করি। উইমেন ফাইন্ড ইট, লিখলাম উইমেন ফাইন্ড ইট। সরি, এই শব্দটা এখানে প্লুরাল আছে MEN, এখানে সিঙ্গুলার হয়ে গেছে MAN, এক্স্যাক্টলি এটা হবে উইমেন। এখানে যেটা থাকবে আমরা সেটাই এখানে লিখব। এটি আমার প্রিন্টিং ভুল হয়েছে। ওকে, উইমেন ফাইন্ড ইট, এই টু এর পরিবর্তে আমি কি লিখব? ভেরি লিখব। লিখলাম ভেরি। এই শব্দটির কোনো পরিবর্তন করব না, অর্থাৎ টু এর মাঝে যে শব্দটি আছে সেটির কোনো পরিবর্তন করব না। বসিয়ে দিলাম ডিফিকাল্ট। এই টু এর পরিবর্তে কি লিখব বলেছিলাম অ্যান্ড লিখব। লিখলাম অ্যান্ড। অ্যান্ড লিখবার পরে আমি একটু আগে বলেছি টু এই দুটো টু যেই সিম্পল সেন্টেন্সে থাকে সেটি একটি নেগেটিভ অর্থ বহন করে। এই বাক্যটি একটি নেগেটিভ অর্থ বহন করে। এই জন্যই এই সেন্টেন্সটিকে আমরা সরাসরি নেগেটিভ বানিয়ে দেবো। নেগেটিভ বানিয়ে দেওয়ার পরে অ্যান্ডের পরে আমরা ক্যান নট অথবা কুড নট লিখে দেবো। তো এটি যেহেতু ভার্বের প্রেজেন্ট রূপ তাই আমরা এখানে লিখব ক্যান নট। লিখলাম ক্যান নট। যদি এটি পাস্ট টেন্সে থাকতো অর্থাৎ ফাউন্ড থাকতো তাহলে আমি এখানে লিখতাম কুড নট। আশা করি ধরতে পেরেছি। এটুকু লিখবার পরে বাকি অংশ আমরা কপি করব। তাহলে গেট অন আ বাস আমি কপি করে লিখে দিয়েছি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয় নাই। এখন আমরা দেখব সেন্টেন্স নাম্বার 16। সেন্টেন্স 16 সিম্পল। হি নোটিসড আ স্পাইডার ট্রাইং টু রিচ অ্যাট দ্য টপ অফ দ্য স্টিপ ওয়াল অফ দ্য কেভ। সে লক্ষ্য করলো একটি মাকড়সা খাড়া দেওয়াল বেয়ে উপরে উঠে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ খাড়া দেওয়ালের শীর্ষে ওঠার চেষ্টা করছে। এই হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্সটি। নিয়মটা বলি, এইখানে আমাদের হিন্টস ওয়ার্ডটি হচ্ছে ট্রাইং। কেমন করে? যদি কোনো সেন্টেন্সের দ্বিতীয় অংশের শুরুতে পার্টিসিপল থাকে
সেই সেন্টেন্সটিকে আমরা যদি কমপ্লেক্স তৈরি করতে চাই তখন এই দ্বিতীয় অংশে অর্থাৎ এই আইএনজি ভার্ব থেকে শুরু করার আগে এই ভার্বের আইএনজির আগে এই ভার্বের আগে আমরা একটি রিলেটিভ প্রোনাউন লিখে দেব হু অথবা হুইস। কখন হু লিখব কখন হুইস লিখব সেটি আমি এখন বুঝিয়ে দেব। তো আমরা কি করব, প্রথম অংশটির কোনো পরিবর্তন করব না। হি নোটিসড এ স্পাইডার, তো আমরা লিখে নিলাম হি নোটিসড আ স্পাইডার। এবার কি বলেছিলাম, এখানে আমি একটি হু অথবা একটি হুইস লিখব। তো আমি কি লিখেছি দেখি, হুইস লিখেছি। তো হু লিখে নাই কেন, এই যে রিলেটিভ প্রোনাউনটি এই যে এই শব্দটিকে বোঝাতে তার পূর্ববর্তী নাউন প্রোনাউনকে বোঝাতেই কিন্তু এটি ব্যবহৃত হয়েছে। এটিকে বলে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট আমাদের জানা দরকার নেই। তো এই রিলেটিভ প্রোনাউনটি এই নাউনকে বুঝিয়েছে। তো এটি হচ্ছে স্পাইডার একটি ইতর প্রাণী অর্থাৎ বুদ্ধি কম এই জাতীয় প্রাণী, এটি মানুষ নয়। মানুষ হইলে আমি এখানে লিখতাম হু, মানুষ ছাড়া যা কিছু থাকবে তার জন্য আমি লিখব হুইস। আশা করি হুইসটা ধরতে পেরেছি। এবার আমরা এই অংশটুকু সবটুকু কপি করে দেব। তবে কপি করে দেওয়ার আগে এই যে রিলেটিভ প্রোনাউনটি লিখেছি এই রিলেটিভ প্রোনাউনের পরে আমি একটি বিভার্ব লিখে দেব অ্যামিজার অথবা ওয়াজয়ার। এই ভার্বটি যেহেতু পাস্ট টেন্সে তাই আমি এখানে লিখব ওয়াজয়ার। এই ভার্বটি যদি থাকতো প্রেজেন্ট টেন্সে আমি এখানে লিখতাম অ্যামিজার। তো এখন হুইসের সাথে হুইস কাকে বুঝিয়েছে, স্পাইডার। এই ভার্বটি কোন রূপে আছে, পাস্ট ফর্মে অর্থাৎ পাস্ট টেন্সে আছে। তাহলে আমি এখানে পাস্ট বি লিখব ওয়াজ অথবা ওয়ার। যেহেতু হুইস দিয়ে একটি মাত্র সেকে বুঝিয়েছে, হুইস এটি সিঙ্গুলার, তাহলে এটি যদি সিঙ্গুলার হয় তাহলে আমি লিখব এখানে ওয়াজ। তো আমি লিখলাম ওয়াজ। বাকি অংশ এবার আমি কপি করব। কোথা থেকে, ভার্ব আইএনজি থেকে সবটুকু। তো আমি কপি করে দিই, ট্রাইং টু রিচ অ্যাট দ্য টপ অফ দ্য স্টিপ ওয়াল অফ দ্য কেভ। কপি করা খুব মজা, তাই না? কপি করতে কোনো কষ্ট হয় না। ওকে, নেক্সট সেন্টেন্স নাম্বার 17। কম্পাউন্ড। দ্য হান্টসম্যান টুক দ্য গার্ল ইনটু দ্য ফরেস্ট। জল্লাদ মেয়েটিকে বনে নিয়ে গেল, বাট হি কুড নট কিল হার, কিন্তু সে তাকে হত্যা করতে পারল না। কি সেন্টেন্স, কম্পাউন্ড। কি দিয়ে সংযুক্ত করা হয়েছে, বার্ড দিয়ে। দুনিয়ার সহজ নিয়মের একটি, এটি আমাদের অনেকেই জানে, তারপর আমি বলবো। অর্থাৎ বার্ডযুক্ত কোনো কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা যদি কমপ্লেক্স করতে চাই, ঠিক প্রথম সেন্টেন্সটির অর্থাৎ আগে ঘটমান প্রথম সেন্টেন্সটির আগে আমরা দো অথবা অল দো বসিয়ে দেবো। তা লিখলাম আমরা দো, আমরা ইচ্ছা করলে অল দো লিখতে পারি, তোমাদের যেটি ইচ্ছা করে সেটি লেখো। তবে দো লিখলে পারে ভালো কি, দো লিখতে একটু কাগজ কালি সবই কম লাগে, এটি যেহেতু শব্দ ছোট সময়ও কম লাগে। আর অল দো লিখলে শব্দটি বড় হয়ে যায়, কাগজ বেশি লাগে কালি বেশি লাগে। আমি হলে কিন্তু দো লিখতাম, সবসময় বড় হিসাব করে চলি। যাই হোক, দো লিখলাম। দো লেখার পরে কী করে প্রথম সেন্টেন্সটি কপি করব, লিখলাম দ্য হান্টসম্যান টুক দ্য গার্ল ইনটু দ্য ফরেস্ট। দ্বিতীয় সেন্টেন্সটি আমি কপি করব শুধু এই বারটি কেটে দিয়ে, কারণ এটি কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে আর কমপ্লেক্স তৈরি করতে লাগে দো অথবা অল দো। তাহলে এই বারটি আমি কেটে দিয়ে দ্বিতীয় অংশে সবটুকু কপি করব। তো এই বারটি কেটে দেওয়ার সময়ে যখন কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটি আগে বসে, অর্থাৎ দো অল দো এই যে কনজাংশন এটি যখন আগে বসবে তখন প্রথম সেন্টেন্সটির পরে একটি কমা দিতে হয়। তো এই যে দিলাম আমরা একটি কমা দেওয়ার পরে বারটি তুলে দিয়ে এটুকু সম্পূর্ণ কপি করব, লিখলাম হি কুড নট কিল হার। এবার কিন্তু আমি সাবজেক্টটি তুলি নাই, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে উভয় অংশের সাবজেক্ট থাকতে হবে। এখানে দ্য হান্টসম্যান, এখানে হি। আশা করি ধরতে পেরেছি। এখন আমরা যাব সেন্টেন্স নাম্বার 18। complex. Though she was a little girl, she was not an ordinary child. যদিও সে একটি ছোট্ট মেয়ে, কিন্তু সে কোনো সাধারণ শিশু নয়। তো এই সেন্টেন্সটিকে আমরা করব দো কমপ্লেক্স সেন্টেন্স। কিসের ব্যবহার আছে, দো। কম্পাউন্ডে কিসের ব্যবহার করব, এইমাত্র করেছি। এইটা কিন্তু তোমার ইচ্ছা করলে নকল করেই ফেলতে পারো। শুধু আমি একটি বাটের ব্যবহার করব, যেহেতু দোয়াল দো থাকলে কম্পাউন্ডে বাট, আর বাট থাকলে কমপ্লেক্সে দোয়াল দো। তাহলে আমি কি করব, এটি তুলে দেবো। বাটটা কোথায় বসাবো, এই কমার জায়গায়। তো আমি লিখলাম শি ওয়াজ আ লিটল গার্ল। এটি তুলে দিয়ে কি লিখব, বাট। এবার এই সেন্টেন্সটাকে কপি করব, ওয়াজ নট অ্যান অর্ডিনারি চাইল্ড। শুধু কপি করতে গিয়ে কি করেছি, এই শিটাকে লিখি নাই। কেন লিখি নাই, এই যে বার্ডযুক্ত সেন্টেন্স এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের উভয় অংশের সাবজেক্ট যখন একই ব্যক্তি বুঝতে হবে, তখন দ্বিতীয়বার আমরা এখানে সাবজেক্টটি আর লিখব না, একেবারেই সহজ। এখন আমরা যাব সেন্টেন্স নাম্বার 19। কম্পাউন্ড। হি টোল্ড আস আ নাইস জোক বাট নো ওয়ান লাভড। সে একটি মজার কৌতুক বলল আমাদের, কিন্তু কেউ হাসলো না। কি পরিতাপের কথা। এটিকে আমরা করব হচ্ছে সিম্পল। তো বার্ড জাতীয়, বার্ড দিয়ে ব্যবহৃত হওয়া
কম্পাউন্ড সেন্টেন্সকে অর্থাৎ বার্ড দিয়ে সংযুক্ত হওয়া কোনো কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা যদি সিম্পল করতে চাই, প্রথম ঘটে যাওয়া কাজটিতে আমরা ইন স্পাইট অফ দিয়ে শুরু করব। তো হি টোল্ড আস, সে যোগটি বলল, আমরা কেউ হাসলাম না, আগে বলেছিল, এটি আমাদের প্রথম ঘটমান কাজ। তো এর শুরুতে আমরা লিখে দেবো ইন স্পাইট অফ। ইচ্ছা করলে ডিসপাইট লেখা যায়, তবে যাই হোক আমি লিখলাম ইন স্পাইট অফ। এবার আমরা এই সাবজেক্টটিকে বানিয়ে দেবো পসেসিভ। তো হিয়ার পসেসিভ কি, হিজ লিখেছি। তারপরে কি করেছিলাম মনে আছে, এই ভার্বটিকে আমরা আইএনজি করেছিলাম। তো টোল্ড ভার্বকে আইএনজি করলে কি টোল্ডিং কি লিখতে পারবে, টোল্ডিং লিখতে পারবো না। এটির কোন ফর্ম, প্রথমে বেস ফর্মে আনতে হবে। এটির বেস ফর্ম হচ্ছে টেল, আইএনজি যোগ করলে হবে টেলিং, লিখেছি টেলিং। বাকি অংশ সবটুকু কপি করব। প্রথম অংশ আস আ নাইস যোগ, আমরা লিখলাম আস আ নাইস যোগ। বারটা নিশ্চয়ই থাকবে না, না থেকেই যে এখানে একটি কমা দিয়েছি, কমা দেওয়াটাই ভালো। যখন আমাদের প্রথম ফ্রেজটি খুব বড় হয়ে যায় তখন সাধারণত একটি কমা এক ধরনের বাধ্যতামূলক হয়ে যায়, আমরা বসিয়ে দিয়েছি। এইবার দ্বিতীয় সেন্টেন্সটা জাস্ট কপি করব, লিখলাম নো ওয়ান লাভড। এইবার আমরা শেষ সেন্টেন্সটিতে যাব। আজকের শেষ সেন্টেন্স আমি তোমাদেরকে বলেছি যে 20টি সেন্টেন্সের মাধ্যমে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সিংহভাগ সমস্যার সমাধান করে ফেলতে পারবো। বাকিটা তোমাদের শিক্ষকদের সাথে, স্যারদের সাথে ক্লাসরুমে বসে এটি সমাধান করে নেবে। তো আমরা আজকে শেষ সেন্টেন্সটি দেখার আগে তোমাদেরকে বলে দিই, আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে আমাদের অসংখ্য ক্লাসের সাথে তোমরা আপডেট থাকতে পারো। তো চলো আজকে শেষ স্লাইডটি দেখে নিই। Sentence number 20. This is the last sentence for today. Simple. In spite of their working hard, they get a little payment. কঠোর পরিশ্রম করা সত্ত্বেও তারা খুব কম মজুরি পায়। ইন স্পাইট অফ দিয়ে শুরু হওয়া কোনো সিম্পল সেন্টেন্সকে আমরা যখন কমপ্লেক্স করব তখন আমরা শুরু করব দো অথবা অল দো দিয়ে। তোমরা শুরু করে দিই দো, ইচ্ছা করলে আমরা কি লিখতে পারি, অল দো লিখতে পারি। আমি হলে কি লিখব, দো লিখব। অল দো লিখব না কেন, কাগজ কলম সময় সব বেশি লেগে যাবে, এই কারণে লিখলাম দো। দো লিখবার সাথে সাথে আমি এই যে পসেসিভ ফর্মটি আছে, যেহেতু আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করছি, এখানেও একটি সাবজেক্ট থাকতে হবে, এখানেও একটি সাবজেক্ট থাকতে হবে। তো এটিকে আমি সাবজেক্ট বানিয়ে দেব। এটি সাবজেক্টিভ বা নমিনেটিভ অর্থাৎ কর্তা রূপটি হচ্ছে দেই, আমি লিখলাম দেই। এবার এই যে আইএনজি ভার্বটিকে আমি একটি ফাইনাইট ভার্বে রূপান্তরিত করব, মেইন ভার্ব বানিয়ে দেব। দেওয়ার সময় খেয়াল করব এই ভার্বটি কোন ফর্মে আছে, গেট, এটি প্রেজেন্ট টেন্স, তাহলে এটিকে আমি প্রেজেন্ট টেন্সে বানিয়ে দেবো। লিখলাম ওয়ার্ক। ওয়ার্ক লিখবার পরে ওয়ার্ক লিখতে গিয়ে কী হয়েছে, ডাব্লিউটা বড় হাতের হয়েছে, কিছুতেই ডাব্লিউটি বড় হাতের হবে না, তো আমি লিখলাম ওয়ার্ক। ওয়ার্ক লেখার পরে আর একটি শব্দ কি রয়েছে, হার্ড, সেটি আমি বসিয়ে দিলাম, হার্ড বসিয়ে দিলাম। এইখানে হবে কমা, আমার কমা হয়েছে এইখানে, তোমরা কিন্তু কমাটি এইখানে দিয়ে নিও। তাহলে আমি প্রথম অংশটুকু সবটুকু লিখে ফেলেছি, লিখেছি কি না, হার্ড পর্যন্ত লিখেছি। লেখার পরে এইখানে একটি কমা দেওয়ার কথা ছিল, তো কমা দেওয়ার পরে দ্বিতীয় অংশটিকে আমি কী করব, একেবারে কপি করব। এই যে আমি লিখেছি হার্ডের পরে দে গেট আ লিটল পেমেন্ট, শুধু এই কমাটা কোথায় হবে, এই যে হার্ডের পরে হবে, আর এই ডাব্লিউটা কোন হাতের হবে, ছোট হাতের হবে। মাঝখান নিশ্চয়ই আমরা কোনো নাউন অথবা ভার্বকে বড় হাতের অক্ষর দিয়ে লিখতে পারি না। যাই হোক, তো এই ছিল আমাদের আজকের লেসন। আশা করি লেসনটি তোমাদের ভালো লেগেছে। ভালো না লাগলে এমন লেগেছে, এমন লাগলে তো কোনো কথাই নেই আমার, কিন্তু যদি আমার লেসনটি এমন লাগে, মুখে একটু হাসি হাসি ভাব থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আমার অসংখ্য গ্রামার ক্লাসের সাথে আপডেট থাকবার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।